প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা আলোচনা করব দাঁতের অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্টে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল ওয়ার্ল্ড ও রাজ ডেন্টাল সেন্টারের ডেন্টাল বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি বলছিলাম, আমাদের আজকের বিষয়ে অতি সংবেদনশীলতা বা যেটিকে হাইপার সেন্সিটিভিটি বলি, দাঁতেরও সেই সংবেদনশীলতা রয়েছে, অতি সংবেদনশীলতা। সেটি আসলে কি, এটি একটু জানতে চাই। আসলে দেখা যায় আমাদের মধ্যে অনেক রোগী কিন্তু আমরা পাই যে একটু বয়স বাড়ার সাথে সাথে ঠান্ডা পানি বা একটু আইসক্রিম, বরফ বা এইটা মিষ্টি জাতীয় জিনিস খেলে দাঁত শিরশির করছে। অল্প সময় থাকে, যতক্ষণ ওটা মুখে থাকে ওইটুকু সময় শিরশির করে দাঁতটি, খুব একটা অস্বস্তি ফিল করে, খেয়ে মজা পায় না। এগুলো এই ধরনের কন্ডিশনকে আমরা আসলে বলি যে দাঁতের অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, তো সাধারণত কোন কোন কারণে এই সমস্যাটা হয়? এই কারণটি যে আমরা ভাগ করি, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ভেক্টরনে। একটি হচ্ছে যেটা আমরা ডেন্টাল ক্যারিজ বলি বা ব্যাকটেরিয়া দ্বারা দাঁত ক্ষয়। সেটি ইনিশিয়াল পর্যায়ে যখন দাঁতের উপরের যে আমরা সাদা অংশটি দেখি, আমরা এনামেল বলে থাকি, এটি যদি ক্ষয় করে ফেলে ভিতরের যে স্তরটি, ডেন্টিন বলি, ওই স্তরের কাছাকাছি গেলে এই শিরশিরটি হতে পারে। আর আরেকটি হচ্ছে যে অন্য কারণ, সেটা ব্যাকটেরিয়া জনিত কারণ নয়, সেটি হচ্ছে প্রথমে আমরা বলতে পারি অ্যাট্রিশন। এটা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হয় অনেকেই, যেমন দাঁত কিন্তু ব্যবহার হচ্ছে, ব্যবহার দাঁতে দাঁতে একটা ফ্রিকশন হয়, এই ঘষা লাগার ফলে দেখা যায় দাঁতের উপরের কিন্তু এনামেলটি কোনো কারণে ক্ষয় হতে পারে, বলে দাঁতটা আস্তে আস্তে শিরশির করে। আর আরেকটি হলো আমরা বলি অ্যাব্রেশন, সেটা হচ্ছে বাইরের কোনো শক্ত জিনিস দ্বারা দাঁত ক্ষয়। যেমন আমরা অনেকেই দাঁতকে পরিষ্কার করার জন্য ছাই বা কয়লা, লবণ এগুলো দিয়ে দাঁতকে পরিষ্কার করার চেষ্টা করি অতিরিক্ত। এবং দেখা যায় দাঁত সাদা করতে গেলে সারাদিন দাঁত ব্রাশ করি, বা দেখা যায় যে 20 মিনিট 25 মিনিট দাঁত ব্রাশ করছি জোরে জোরে শক্ত একটু ব্রাশ দিয়ে। অথবা দেখা যায় বাজারে দেখবেন বিভিন্ন ধরনের দাঁত সাদা করার কেমিক্যাল পাওয়া যায় এবং তারা বড় বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে এগুলো। এগুলো কিন্তু এক ধরনের অ্যাসিড। এগুলো দাঁতে যদি ব্যবহার করা হয়, দেখা যায় দাঁতের একটা লেয়ার এনামেলটি ক্ষয় হয়ে ভিতরে যে ডেন্টিন বা সেন্সিটিভিটি যে লেয়ারটি, ওটি এক্সপোজড হয়ে যায়, ফলে দাঁত শিরশির করতে পারে। আর আরেকটি কারণ বলে এটা ইরোশন। এটা একটা আমাদের দেশে খুব কমন সমস্যা। আমাদের সবাই কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভোগে, গ্যাস্ট্রিকের সমস্যায়। তাহলে যখন গ্যাস্ট্রিক রিগার্জিটেশন হয়, ঢেকুর ওঠে, তখন কিন্তু পেটের অ্যাসিড কিছুটা মুখে চলে আসে। এই অ্যাসিডটি দাঁত আর মাড়ির মাঝখানে জমে থাকে এবং দাঁতকে এই এনামেলটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় করে ফেলতে পারে। বা যে কোনো খুব বেশি টক যদি জিনিস খেলে বা কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করলে দেখা যায় যে কোনো বাইরে কোনো কেমিক্যালের প্রেজেন্সে দাঁতের এই এনামেলটি ক্ষয় করে দাঁত শিরশির করতে পারে। আর আরেকটি কারণ হচ্ছে যে যেটা বয়স বাড়ার সাথে সাথে হয়, জিঞ্জিভাল রিসেশন বলি। মানে মাড়ি আর দাঁত কিন্তু খুব শক্তভাবে একটা জায়গায় লেগে থাকে। যখন ওই লেভেলটি মাড়িটির নিচে নেমে যেয়ে দাঁতের যে শিকড় বা রুট বলি আমরা, এই রুটটা যদি কোনো কারণে এক্সপোজড হয়ে যায়, তখন কিন্তু দাঁতের এই শিরশিরটি পেশেন্টরা অনুভব করতে পারে। আচ্ছা, তো অনেকগুলো কারণে কিন্তু বললেন দাঁত শিরশির করার। তার মধ্যে এমনিতে কোন কারণে হচ্ছে সেটি কি রোগীর জন্য বোঝার কোনো উপায় রয়েছে লক্ষণ দেখে? বা এমনিতে যেমন ডেন্টাল ক্যারিজ হলে রোগীটা বুঝতে পারে তাতে গর্ত হচ্ছে, যদি সেটা ভিজিবল জায়গায় হয়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে দাঁত ব্রাশ করি সেখানে কিন্তু সাধারণত ডেন্টাল ক্যারিজ হয় না, যেটা ব্রাশের বাইরে থাকে সেসব জায়গায় কিন্তু ডেন্টাল ক্যারিজটি হয়। আমাদের নর্মাল যে আমরা ব্রাশটি করি, শুধু ব্রাশ যদি করি, তাহলে কিন্তু দাঁতের মাত্র 65 থেকে 70 ভাগ পরিষ্কার হয় মাত্র। বাকি কিন্তু 30 ভাগ রয়ে যায় আমাদের পরিষ্কারের বাইরে, যেটা দুই দাঁতের মধ্যবর্তী স্থান, মানে আওতার বাইরে, ওখানে আসলে নর্মাল ব্রাশ পৌঁছায় না। ওইটাকে পরিষ্কার করতে গেলে ডেন্টাল ফ্লস ব্যবহার করা ছাড়া অন্য কোনো নর্মাল ব্রাশ ওখানে যাবে না। দেখা যায় 30% কিন্তু রয়েই যায় পরিষ্কার রাখার বাইরে। পাশাপাশি অনেকেরই জন্মগত কারণে বা যেভাবেই হোক দাঁতের উপরের পিছনের মাড়ির দাঁতের উপরে আমরা কিছু পিট ফিশার বলি, কিছু দাগ থাকে, কিছু ডিপ থাকে অটোমেটিক্যালি, ওইখানে দেখা যায় খাবার জমে ভিতরে যে ওইখানে ডেন্টাল ক্যারিজ তৈরি করে। তো গর্ত যদি দেখা যায় তো পেশেন্ট বুঝতে পারে গর্ত হচ্ছে।
অথবা দেখা যায় যে কিছু যেটা খুব কমনলি দেখা যায় সেটা হচ্ছে মাড়ি আর দাঁত যেখানে মিশেছে ওই জায়গাটাতে কালারটা একটু ইয়েলোইশ হয়ে যায়, বা নখ দিলে ওই জায়গাটা একটু বাঁধে, যে একটু গর্ত হচ্ছে। এই কারণগুলো থেকে পেশেন্ট বুঝতে পারে যে আমার এই সমস্যাগুলোর কারণে দাঁতে শিরশির করছে। অথবা দেখতে পারে যে মাড়ি সরে যেয়ে দাঁতের দাঁতটাকে বড় দেখাচ্ছে, দাঁতের রুটটা এক্সপোজড হয়ে গেছে, তাহলে দাঁতে এই শিরশিরের কারণটা বোঝা যায় এখান থেকে হচ্ছে। আচ্ছা, তো আপনার কাছে যখন বা আপনাদের কাছে যখন আসছে জাতীয় সমস্যা নিয়ে কি ধরনের ম্যানেজমেন্ট তাদেরকে বা পরামর্শ দিয়ে থাকেন? আমরা প্রথমেই আগে কারণটা খোঁজার চেষ্টা করি যে কেন শিরশিরটা করলো, রোগীর হিস্ট্রি নিয়ে। তো দেখি যে কিছু কিছু কারণ আছে যেটা রোগীরা হয়তো তাদের খাবারের অভ্যাস বা যে ব্রাশের নিয়মটি আমরা দেখিয়ে দেই যে না এইভাবে ব্রাশ করা যাবে না, আমাদের মানে সংবেদনহীন কিছু টুথপেস্ট বাজারে পাওয়া যায়, এগুলো অ্যাডভাইস করি যে হ্যাঁ এগুলো নিয়ে সব ব্রাশ দিয়ে নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ করেন, যাতে করে দাঁতের এনামেলের ক্ষতি না হয়। অতি খুশি হয়ে বা অতি রঞ্জিত হয়ে খুব জোরে জোরে দাঁত ব্রাশ করার কোনো সুযোগ নাই। দাঁতটা ব্রাশের টাচ করলে যে প্রেশার, সেই প্রেশার ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয়ে যাবে। এক্সট্রা জোরে প্রেশার দিয়ে বা খুব হার্ড টুথব্রাশ ব্যবহার করার কোনো দরকার নেই, হলে দাঁতে এনামেল ক্ষয়ে শিরশির করতে পারে। আর এটা হচ্ছে যে পেশেন্টের প্রিভেনশন বা পেশেন্টকে সচেতন করার জন্য প্রাইমারি স্টেজে যখন আসে, যখন গর্ত হয়ে যায় দেখি উপরে কোনো ক্যারিজ হচ্ছে তখন ফিলিং করে দিতে হবে, সহজ চিকিৎসা। ফিলিং করলে পেশেন্ট ভালো হয়ে যায়। আর পাশাপাশি যদি মাড়িটা নেমে যায় উপরের দিকে, মানে যদি রুট এক্সপোজড হয়ে যায়, তাহলে ওই জায়গাটা থেকে আমরা ভালো করে স্কিলিং করি, কিউরেট করে হয়তো ওই জায়গাটা থেকে আমাদের কোনো ফিলিং দরকার হতে পারে, কখনো কিছু ছোটো করে সার্জারি দরকার হতে পারে, যে মাড়িটাকে আমরা কেটে নিচে থেকে নামিয়ে দেই। যেভাবে হোক এই শিরশিরটাকে রক্ষা করা সম্ভব। কিন্তু শিরশির নিয়ে কোনো রোগীদেরকে লম্বা টাইম বসে থাকা উচিত না, কারণ যত ক্ষয় ভিতরে যাবে চিকিৎসা জটিল হবে। দেখা যাবে এক পর্যায়ে গেলে দেখা যায় যে আমাদের ফিলিংয়ে বা পেশেন্টের কনসিয়াসনেস হচ্ছে তখন দেখা যায় রুট ক্যানাল লাগছে, যেটা আমরা এন্ডোডেন্ট চিকিৎসা বলি। চিকিৎসার পদ্ধতিটা তখন আরো জটিল হবে, সময় সাপেক্ষ হয়ে যাবে, কিছুটা ব্যয়বহুল হয়ে যাবে। আচ্ছা, তো যেটি আপনি আসলে বারবার কথায় আপনার কথার মাধ্যমে যেটি আমরা বুঝলাম যে ব্রাশের বা দাঁত পরিষ্কার করার টেকনিকটা আসলে খুব জরুরি, কারণ আমরা সবসময় দাঁত পরিষ্কার রাখার চেষ্টা করছি, কিন্তু সেটি পদ্ধতিটা সঠিক হচ্ছে কিনা সেটি কিন্তু সবাই জানছি না। একটু কি আমাদের দর্শকদের জন্য বলে দেওয়া যায় কিনা যে আসলে সঠিক পদ্ধতিটা কি রকম? আসলে এখন কিন্তু মোটামুটি দেখুন গ্রাম পর্যায়ে মানুষ না খেতে পারলে একটা টুথপেস্ট ব্রাশ কিন্তু বাসায় রাখছে, সচেতন কিছুটা হচ্ছে, কিন্তু নিয়মটা হচ্ছে না বলে হয়তো তার ওই ব্রাশিং প্রসিডিউরটা কাজে লাগছে না। তো আসলে ব্রাশ করার কিছু নিয়ম আছে, এটা আসলে দাঁতের গঠনের উপর ডিপেন্ড করে, কিন্তু ইন জেনারেল যদি আমরা বলে থাকি সাধারণত মানুষের ক্ষেত্রে, পিছনে যে মাড়ির দাঁতগুলো আছে, মাড়ি আর দাঁত যেখানে যে জাংশনে লেগেছে ওই জাংশনে যে আমরা ব্রাশটি আমরা বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা যদি দাঁত হয় ব্রাশটাকে আমরা এভাবে ধরবো, ধরে আমরা যদি এটাকে একটু ক্লকওয়াইজ একটু ম্যাসেজ করে মাড়ি সহ ঘোরাই, তাহলে কিন্তু দাঁতের এনামেলটা ক্ষতি হয় না, মাড়ি এবং দাঁতের যে জাংশন ওটা সহ পরিষ্কার হচ্ছে। সামনের দাঁতে এসে আমরা যদি মনে করি নিচের দাঁতের ক্ষেত্রে, নিচের থেকে আবার উপরের দিকে, তো মাড়ি সহ মাড়ি থেকে একটু ধরে নিয়ে উপরের দিকে 180 ডিরেকশন উপরের দিকে করলাম, আবার উপরেরটার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, আর ভিতরের দিকেও তাই একই অবস্থায় যদি আমরা উপরের ক্ষেত্রে আবার ব্রাশটি ঘুরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে দেখা যায় দাঁতগুলি মোটামুটি তাতে 70% পরিষ্কার হয়ে যায়। এবং সময়টাও একটা বিষয়, সময়টা এটা দেখা যায় 3 মিনিটের বেশি ব্রাশ করা উচিত না, এবং দিনে 2 বার এনাফ, সকালে নাস্তার পর, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। তো এই 2 বার আমরা একটা ভালো টুথপেস্ট এবং নরম টুথব্রাশ ব্যবহার করলে দাঁতের 70 থেকে 75% পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি রাত্রে যদি আমরা বয়স বাড়ার সাথে সাথে, যেমন 30-40 বছরের বয়স পর থেকে আমরা ডেন্টাল ফ্লসের অভ্যাসটা আমরা করে ফেলি, যাতে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবারই সুতা এখন বাজারে পাওয়া যায় ডেন্টাল ফ্লস নামে, হাতে পেঁচিয়ে আমরা শুধু পিছনের মাড়ি দাঁতগুলো যদি ফাঁকগুলো পরিষ্কার করে ফেলি, তাহলে দেখা যায় দাঁত এবং মাড়ি দুটোই আমাদের ভালো, দুই দাঁতের মাঝামাঝি যে ময়লাগুলো থাকে পরিষ্কার হয়ে যায়। আর কিছু তো খাবারের অভ্যাস আছেই, যে আমরা হয়তো মিষ্টি জাতীয় আঠালো খাবারগুলোকে আস্তে আস্তে কমিয়ে ফেলি, আমরা শাকসবজির দিকে ঝুঁকি, মানে আঁশযুক্ত খাবার সেগুলো খাওয়ার অভ্যাসটা আমরা গড়ে তুলি, ফলমূল খাই, বাজারজাত কোমল পানীয় না খেয়ে আমরা ফ্রেশ ফলের জুস খাই, ডাবের পানি খাই। ফুড অভ্যাসে পরিবর্তন করলে দেখা যাবে দাঁতগুলো অনেক মজবুত এবং ভালো থাকবে। আপনি বলছিলেন যে জিঞ্জাইভাল রেসিশন বা যে মাড়িটা যা অনেক সময় নিচের দিকে নেমে যায়, তখন দাঁত শিরশির হতে পারে, এটা একটা কারণ। মাড়িতে আরো কি কি ধরনের আসলে সমস্যা থাকতে পারে? মাড়ি রোগ তো আসলে দেখা যায় আমাদের দেশে অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখবেন যে মাড়িতে রক্ত পড়ছে, মাড়ি ফুলে যায়, সকালে ঘুম থেকে থুতু ফেলতে রক্ত আসে, তো আসলে মাড়িতে এটা আমরা জিঞ্জিভাইটিস বলি। তো এটার আসলে মূল কারণ হচ্ছে ডেন্টাল প্লাক বা ডেন্টাল পরবর্তী ডেন্টাল পাথর নামে পরিচিত, ডেন্টাল ক্যালকুলাস নামে পরিচিত। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া সম্বলিত একটি লেয়ার, যেটা আমাদের মুখে আমরা যদি দাঁত ব্রাশ করি তার কিছুক্ষণ পরে কিন্তু জমতে শুরু করে, এবং এটা ম্যাচিউর কিন্তু হয়ে যায় 4 থেকে 6 ঘন্টার মধ্যে, এটা আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যায়। দেখা যায় 4 থেকে 7 দিনের মধ্যে
আমরা এটি ডেন্টাল প্লাক নামে পরিচিত মানে বলতে পারি। এটা সহজ চেনার উপায় হচ্ছে আমরা যদি 24 ঘন্টা একবার দাঁত ব্রাশ না করে নখ দিয়ে দাঁতের উপর আঁচড় দেই, দেখবো হাতের মধ্যে সাদা একটা পাথর দেখা যায়, এটা কিন্তু ডেন্টাল প্লাক। এটা কিন্তু দাঁত এবং মাড়ি দুইটার জন্য খুব ক্ষতিকর, কারণ এর ভিতরে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা, অবাক ব্যাপার যে মাত্র 1 মিলিগ্রাম ডেন্টাল প্লাকে 100 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকতে পারে। এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা তো চিন্তার বাইরে যে আসলে এই ব্যাকটেরিয়া কিন্তু বসে থাকে না, এরা কিন্তু ভিতরে থেকেই বিভিন্নভাবে খারাপ কাজ করতে থাকে, দাঁতকে গর্ত করে, মাটিতে এই ধরনের জিঞ্জিভাইটিস তৈরি করে। তো এটা যদি আমরা ওখানে রয়ে যাই, পরবর্তীতে পাথরে পরিণত হয়, শক্ত পাথরে পরিণত হয়, দেখা যায় যে এই প্লাক এবং পাথর দুটো মিলে মাড়িতে ক্ষতি সাধন করে, মাড়িতে ইনফ্লামেশন করে, মাড়িকে নামিয়ে দেয়, মাড়িতে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়। আর পাশাপাশি কিছু সিস্টেমিক কারণ আছে, যেটা হয়তো পেশেন্টের কোনো ওষুধের সাইড ইফেক্ট থেকে হতে পারে। যেমন কিছু ব্লাড প্রেশারের কিছু ওষুধ আছে যেগুলো যে লম্বা টাইম খায়, পেশেন্টের দেখা যায় মাড়িতে একটু সমস্যা তৈরি হতে পারে। বা সিস্টেমিক কারণ কিছু রোগ আছে মাড়িতে রক্ত পড়ার, যেমন ধরেন রক্তের কোনো সমস্যা হলে, লিভারের কোনো সমস্যা হলে দেখা যায় মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। হ্যাঁ, এমনকি যেমন খুব কমন যেটা আমরা বলি, যেটা ব্লাড ক্যান্সারও কিন্তু প্রথমে মাড়িতে রক্ত পড়ে। আর মরণঘাতী রোগ এইডসও কিন্তু মাড়ির অনেক ঝামেলা করতে পারে, মাড়ির রক্তটা চলে আসে। আচ্ছা, তো প্রতিরোধের কোনো উপায় যদি সংক্ষেপে বলে দেন যে আসলে কিভাবে দাঁত, মুখের এবং মাড়ির এই জাতীয় রোগের সমস্যা থেকে নিজেদের মুক্ত রাখা যাবে? হ্যাঁ, কারণ সারা বাংলাদেশে, সারা বিশ্বে কিন্তু খুব কমন সমস্যা দাঁতের এবং মাড়ির সমস্যা। এটা প্রতিরোধ করা কিন্তু খুব সহজ। এগুলো কেবল বললাম আমি যে নিয়ম অনুযায়ী নিয়মিত দাঁত ব্রাশ করা, নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এবং নিয়মিত হচ্ছে কিনা, দুইটা কথা। পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, এটা তো একটা জরুরি বিষয়। জাস্ট সচেতন হলেই দেখা যায় যে আমাদের এই মুখের বা দাঁতের মাড়ির রোগকে আমরা সিংহভাগ প্রতিরোধ করতে পারি। এবং এই যে 6 মাস অন্তর অন্তর যে একজন ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত, এটা সারা বিশ্ব একটা কথা বলে, সারা বিশ্ব কথা বলে যে বছরে অন্তত 2 বার 6 মাস গ্যাপ দিয়ে একজন প্রফেশনাল ডেন্টাল সার্জনকে দিয়ে মুখ ও দাঁতকে পরীক্ষা করে দেওয়া। কারণ সবকিছু আমরা খালি চোখে দেখতে পারি না বা বুঝতেও পারি না যে কোথাও কোন লোকায়িত অংশে কোথাও সমস্যা শুরু হচ্ছে, সেটি শুরু হওয়ার সাথে সাথেই যাতে আমরা ধরতে পারি। তার চিকিৎসা যদি সহজে নেওয়া যায় তাহলে দেখা চিকিৎসা ব্যয়ও সহজ হয়, সময় কম লাগে, চিকিৎসা অনেক সহজ, চিকিৎসা পদ্ধতি সহজ হয়ে যায়। রোগীর জন্য এটা অনেক বেনিফিশিয়াল যদি আগেই সে রোগটি নির্ণয় করা যায়। অনেক অনেক ধন্যবাদ, চমৎকারভাবে বুঝিয়ে দিলেন বিষয়টি। আপনাকে ধন্যবাদ, এনটিভির সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম দাঁতের অতি সংবেদনশীলতা এবং সাথে সাথে মাড়ির কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা আপনাদের উপকার এসেছে। আজকে আমরা দেখাবো যে আমরা যেটা বলেছিলাম যে বেসিক প্রোগ্রামে যে সেকেন্ড পার্টটা, যে ফার্স্ট পার্টটা আমরা দেখেছিলাম গত দিনে, যে আপনি ফার্স্ট এক্সারসাইজ কোনটা দিয়ে করবেন, শুরু করবেন চেস্ট অ্যান্ড ল্যাসটাকে ডিফাইন করার জন্য। তো আজকে আমরা দেখাবো সেকেন্ড পার্টটা। গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে ফ্ল্যাট বেস, মানে ওভারঅল ইয়ের জন্য, বেঞ্চের জন্য। আর আজকে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আপার পেক্স। এখন একটা জিনিস খেয়াল করবেন যে কেন আমরা ফ্ল্যাট থেকে আপার পেক্সের দিকে চলে আসছি উইথ দ্য আইসোলেশন মুভমেন্টস। কারণ আর ওভারঅল পেক্সের চেয়ে আপনার আপার পেক্সটা সাইজে একটু ছোটো হয়। এখন ছোটো মাসলটাকে আমরা ট্রিকি ওয়েতে আমরা যে জিনিসটা করবো আইসোলেশন মুভমেন্টে নিয়ে যাব, যাতে যে জিনিসটা হচ্ছে যে ম্যাস বিল্ড তো হলোই, এর সাথে যেটা হবে চেস্টটাকে আমরা ডিফাইন করবো। কারণ একটা জিনিস খেয়াল করবেন, আপার পেক্স যত বেশি ভিজিবল হবে চেস্টটাকে তত বেশি ডিফাইন মনে হবে। চেস্টটা বড় হলে কিন্তু আপনার চেস্টটাকে ডিফাইন মনে হবে না, কিন্তু আপনি যদি কাজ থাকে, যদি ডেফিনেশনটা থাকে, তখনই চেস্টটা কিন্তু ভিজিবিলিটিটা ভালো আসবে। এখন আমরা দেখাচ্ছি যে কীভাবে এক্সারসাইজটা করবে। এটা করতে গেলে যে জিনিসটা করতে হবে, আপনি হেল্প নেবেন কেবলসের। যদি কোনো জিমে অথবা বাসায় যদি আপনার কেবলসের অ্যাক্সেসিবিলিটি না থাকে, তাহলে যে জিনিসটা করবেন আপনি ডাম্বেলটাকে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বেঞ্চ প্রেসের জন্য যে ডাম্বেলটা আপনি ইউজ করেছিলেন তার চেয়ে কম ওয়েটটা নেবেন, কারণ এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লাই মুভমেন্ট। এখন দেখুন কীভাবে আমরা ইনক্লাইন ফ্লাই উইথ দ্য কেবলস আমরা করছি। ওকে, রেডি? ওকে, ইনক্লাইন অবস্থায় যাবে। এবং ইনক্লাইনের যে মোশনটা আমরা কিন্তু আগেও আমরা বলেছিলাম যে এই অবস্থা থেকে যখন আসবে তখন নাক বরাবর হাতটা রাখার চেষ্টা করবে। যদি নাকের নিচে নিয়ে যায় তাহলে শোল্ডারে একটা স্ট্রেস পড়বে, তখন ইনজুরি হওয়ার চান্সটা থাকে। আর যদি নাক বরাবর রাখে তাহলে সরাসরি আইসোলেশন ওয়েতে আপনার আপার পেক্সে গিয়েই প্রেশারটা পড়বে। ওকে, এখন ঠিক এই পজিশন থেকে যে জিনিসটা করবে, সে চিন আপটা করবে, ইটস এ রিভার্স গ্রিপ চিন আপ। রিভার্স গ্রিপ চিন আপের একটা রিজনটা হচ্ছে এই, যখন আপনি নর্মাল চিন আপটা মারছেন তখন মাসলটা একভাবে কাজ হচ্ছে, ইটস এ ভ্যারিয়েশন, মানে আমরা যেটা বলি মাসলটাকে আমরা শক দিচ্ছি। রিজনটা হচ্ছে আমরা শর্টকাট ওয়েতে প্রত্যেকটা মাসলটাকে ডেভেলপ করতে চাচ্ছি, এই জন্য মাসলটা যাতে ইউজড আপ না হয়ে যায়, মাসলটাকে টায়ার্ড করাটাই হচ্ছে মেন মোটো। ওকে, এইখানে আমরা এটা আগে বলেছিলাম, যখন আপনি ওয়েট ট্রেনিং করছেন, ওয়েট জিনিসটা আপনি নেবেন একটু বেশি করে, মানে হেভি ওয়েটস। আর যখন আপনি
বডি রেজিস্ট্যান্স এটা করছেন তখন কিন্তু আপনার লো ওয়েট। কিন্তু এখানে যে জিনিসটা হবে অপোজিট, যখন আপনি কেবলসটা যখন আপনি ইউজ করবেন তখন জিনিসটা হবে মডারেট ওয়েট। আর যখন আপনি বডি ওয়েট এক্সারসাইজটা করছেন মানে রিভার্স গ্রিপ চিন আপ, তখন আপনি করবেন রেপিটেশনটা করে দেবেন, বাড়িয়ে দেবেন যাতে ডেফিনেশনটার জন্য। কিন্তু কেউ যদি কেবলস ইউজ না করেন, যদি আপনারা ডাম্বেল করেন, তাহলে ট্রাই করবেন যে ডাম্বেলও হেভি ওয়েটটাকে হ্যান্ডেল করার জন্য। খেয়াল করবেন এটা কিন্তু বেসিক্যালি এই সেকেন্ড এক্সারসাইজটা ইজ এ মোর অফ ডেফিনেশন একটা মুভমেন্ট, এটা ম্যাস বিল্ডিং না। ম্যাস বিল্ডিংয়ের জন্য শুধু আমরা প্রথম দিন যে এক্সারসাইজটা করেছিলাম সেটাকে আমরা ম্যাস বিল্ডিং ধরবো, আর এটাকে ধরবো আমরা ডেফিনেশন মুভমেন্ট। তো দ্যাটস এ সেকেন্ড থিং যেটা আমরা করলাম। এরপরের দিন আমরা দেখাবো যে থার্ড পার্টটা কীভাবে করতে হয়। 3টে এক্সারসাইজের মাধ্যমে আপনি পুরো চেস্ট অ্যান্ড লেটস জায়গাটাকে আপনি পুরো ম্যাস বা ম্যাসিভ এবং ডিফাইন করতে পারবেন খুব সহজে এবং খুব অল্প টাইমের ভিতরে। দর্শক, কাঁঠাল আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি ফল। কাঁঠালের মধ্যে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। কাঁঠাল আমাদের দেশীয় একটি ফল এবং খুবই সুস্বাদু। এটি মৌসুমি ফলও বটে। তবে কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, যে আঁশটা কিন্তু আমাদের বডিতে বাওয়েল মুভমেন্টকে সহায়তা করে, প্লাস হচ্ছে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। কাঁঠালের হলুদ যে অংশটা আমরা দেখি সেটা কিন্তু পুরোপুরি ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন এ কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরে প্রতিনিয়ত ফ্রি রেডিক্যালস তৈরি হয়, যেগুলো আমাদের অসুস্থতার একটি অন্যতম কারণ, পাশাপাশি বিভিন্ন ধরনের অসুস্থতারও কারণ। এমনকি এই ফ্রি রেডিক্যালসগুলোর কারণে আমাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের ভিটামিনস যদি আমরা শরীরে নিতে পারি বা খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারি, তাহলে আমরা অনেকটাই কিন্তু সুস্থ থাকতে পারবো। ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, পাশাপাশি এতে থাকে ভিটামিন বি3 আমাদের হরমোন রেগুলেটর করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেকটা স্ট্রং করে, তো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন বি3। এছাড়াও কাঁঠাল বোন হেলথ ভালো রাখতে সাহায্য করে। ভাবছেন কিভাবে? কাঁঠালে আছে ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে কাঁঠালে। এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, এবং ক্যালসিয়াম আমরা জানি হাড় মজবুত এবং শক্ত করতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে কাঁঠাল কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। যাদের ডায়াবেটিস আছে, স্পেশালি ডায়াবেটিস আনকন্ট্রোলড, অনেক দিন ধরেই ডায়াবেটিসটা বেড়ে আছে, তারা কিন্তু কাঁঠালটা অ্যাভয়েড করবেন। যদি ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে 2 কোষ পরিমাণ গ্রহণ করা যাবে, কিন্তু প্রেগনেন্ট ওমেনরা খুব বেশি পরিমাণ কাঁঠাল কখনোই খাবেন না। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। চোখে কোনো কিছু লাগলে পানির ছাপটা দিন। কোনো অবস্থায় চোখ রগড়াবেন না, এতে নানা জটিলতা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, কিডনির রোগ যেটা, এটা ধাপে ধাপে বছরের পর বছর মাস এটাকে কিডনিকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকে, এবং এই যে কিডনির ক্ষয় হয় বিভিন্ন কারণে, এবং সেই ক্ষয়ের জন্য কিডনির যে কার্যক্ষমতা সেটা কমে থাকে, এবং এই ক্ষয়ের মাত্রা অনুযায়ী এটাকে 5টা ভাগেও ভাগ করা হয়। তো এটা গুরুত্বটা এই জন্য যে সারা বিশ্বে দেখা যায় যে প্রতি 10 জনে একজন এই দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছে। এবং বাংলাদেশের আমরা যে সমস্ত পরিসংখ্যান আমরা পেয়েছি, তাহলে দেখা গেছে যে প্রতি 16 থেকে 18 ভাগ লোকের যারা অ্যাডাল্ট পারসন তাদের এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে। এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে এই দীর্ঘস্থায়ী কিডনি রোগে যে পর্যন্ত না 70 থেকে 80 ভাগ কিডনির কার্যকারিতা নষ্ট না হয়ে যায়, এ পর্যন্ত কিন্তু কোনো লক্ষণই দেখা যায় না। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।